বর্তমান পৃথিবীতে ইন্টারন্যাশনাল লতে একটা অস্থিরতা বা বলা যেতে পারে একটা ক্রাইসিস দেখা দিচ্ছে। আর এটা আজ থেকে না, বহুদিনের সমস্যা। কোভিডের থেকে উঠতে না উঠতেই রাশিয়ার ইউক্রেনের উপর আক্রমণ গোটা ওয়ার্ল্ডে একটা অর্থনৈতিক মন্দাকে এনে হাজির করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ইউনাইটেড নেশনের ইন্টারন্যাশনাল চার্টার সাইন্ড হয় এবং তার একমাত্র উদ্দেশ্য ছিল পৃথিবী জুড়ে বিশ্বযুদ্ধকে আটকানো। সেটাতে ইউএন কিছুটা হলেও সাকসেস পেয়েছে, কারণ আর কোনো বিশ্বযুদ্ধ হয়নি, কিন্তু বিভিন্ন দেশগুলো নিজেদের মধ্যে একের পর এক যুদ্ধ করে গেছে। আর এখানে ইউনাইটেড নেশন একদম ফেলড হয়েছে। এবার 2023 সালে ইউনাইটেড নেশনের সামনে চ্যালেঞ্জ থাকবে যে কি করে তারা ইন্টারন্যাশনাল লকে বজায় রাখে, কারণ 2022-এ বিশ্বজুড়ে যে অস্থিরতা চালু হয়েছিল সেটা আরও বাড়বে এই বছর। আজকের ভিডিওতে ইন্টারন্যাশনাল লতে খামতি আর কি করে গ্লোবাল অর্ডারকে ঠিক করা যায় সেই সব নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একদম এন্ড অবধি দেখুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখেছিলাম যে পৃথিবী দুটো শক্তিতে ভাগ হয়ে গেছে, সেটা ক্যাপিটালিস্ট আমেরিকা আর কমিউনিস্ট সোভিয়েত রাশিয়া। কিন্তু কোল্ড ওয়ার শেষ হওয়ার পর যখন রাশিয়া ভেঙে গেল, তখন সারা পৃথিবী জুড়ে অনেকগুলো পাওয়ার উঠে আসে, আর তখন থেকে দেশগুলোর মধ্যে শান্তি স্থাপন হতে শুরু করে একটু একটু করে। কিন্তু পুরোপুরিভাবে যে শান্তি ছিল সেটাও বলা চলে না, কারণ ন্যাটো কসোভোতে বম্বিং করে। এছাড়া পশ্চিমী শক্তিগুলো হঠাৎ ইরাক আক্রমণ করে ফেলে। এগুলো করে তারা ইউনাইটেড নেশনের দ্বারা ঠিক করা আইনগুলো বা ইন্টারন্যাশনাল ল এর অমর্যাদা করে। কিন্তু এখন রাশিয়াকে যতটা ক্রিটিসিজমের মুখে পড়তে হচ্ছে, ততটা ক্রিটিসিজম ওয়েস্টে নিতে হয়নি বা তাদের উপর স্যাংশনও লাগানো হয়নি, কারণ যারা এই ক্রিটিসিজমগুলো করছে সেই সব মিডিয়া ওয়েস্টের হাতের পুতুল। এরপর যখন রাশিয়া ভেঙে যায় আর বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া পৃথিবীর প্রায় শান্তিপূর্ণই ছিল, সেই সময় বেশ কয়েকটা দেশ বা পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই কিন্তু ডেমোক্রেসি দেখা দিতে শুরু করে। আর তার সাথে সাথে সেই সব দেশে হিউম্যান রাইটসকে স্বীকার করে নেওয়া হয়, আর হিউম্যান রাইটসকে স্বীকারের মাধ্যমে ইন্টারন্যাশনাল লকেও সেই সমস্ত দেশ মর্যাদা দিতে চালু করে আর নিজেদের দেশের মধ্যে রুল অফ ল চালু করে। কিন্তু সাল 2001-2 আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হতে শুরু করে এবং দেখা যায় চায়না গোটা ওয়ার্ল্ডে মেজর পাওয়ার হিসাবে উঠে আসছে, আর তাদের কি অ্যালি হয়ে ওঠে নর্থ কোরিয়া এবং রাশিয়া। এবার চীনের এই ক্ষমতায় ওঠায় বেশ কয়েকটা সমস্যা থাকে, আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন। ফার্স্টেই হলো একটা ডেমোক্রেটিক দেশের রুল অফ ল মানে সেই দেশের নাগরিক যাতে ন্যায্য অধিকার পায় আর সমান অধিকার পায়। এমনকি গণতান্ত্রিক দেশের নাগরিক সরকারের বিরুদ্ধে চাইলেও তার অধিকার দাবি করতে পারে। কিন্তু চীনের ক্ষেত্রে এরকমটা না। চীনের কাছে রুল অফ ল ব্যাপারটা হলো দেশের সরকারের যা যা ইচ্ছা আর যা যা বাধা দেওয়ার ইচ্ছা সেগুলোকে ল বানিয়ে সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া। ইন্টারন্যাশনালি এর সমস্যা হলো এইসব দেশ যারা ডেমোক্রেসিকে ফলো করে না তারা ইন্টারন্যাশনাল লকেও ফলো করে না। সেটাই স্বাভাবিক, আর সেটা আমরা চীনকে পাস্টে করতেও দেখেছি। এখন সমস্যা হলো চীন রাশিয়া এরা দুজনেই প্ল্যান করছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে জিওপলিটিক্যালি হারানোর, আর তার জন্য তারা পার্টনার বানাতে চায় বিভিন্ন এশিয়ান দেশকে। আর যদি সেটা হয় তবে তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো তাদের প্রতিবেশী দেশের বর্ডারকে চেঞ্জ করার কথা বলবে, শুধুমাত্র এই বাহানা দিয়ে যে সেটা হতে পারে অন্য দেশ, কিন্তু সেখানকার কালচার আর ভাষা এই চীন বা রাশিয়ান কালচার আর ভাষার সাথে মিল খাচ্ছে। 2023 সালে ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ, আর ইউনাইটেড নেশন কি করে এই চ্যালেঞ্জকে নেয় সেটাই দেখার। তবে পাস্টে ইউনাইটেড নেশন চীনের সামনে যেভাবে মাথা নত করেছে তাতে মনে হয় না বেশি কিছু করার ক্ষমতা তাদের আছে। আর একটা বিষয় যেটা ওয়ার্ল্ডের কাছে চিন্তার বিষয়, সেটা হলো আমেরিকার দুর্বল হয়ে পড়া, স্পেশালি জো বাইডেন আসার পর থেকে। আর ইকোনমিক্যালিও এমন কিছু ভুল ডিসিশন তারা নিয়েছে, তাদের সাথে সাথে গোটা ওয়ার্ল্ডকে বিপদে ফেলেছে সেই ডিসিশনগুলো। আমেরিকা থাকায় কিন্তু বিশ্বজুড়ে একটা শান্তি বিরাজ করছে, এটা মানতেই হবে। তাতে তারা হতে পারে কিছুটা আগ্রাসী মনোভাব নিয়ে চলে, দাদাগিরি দেখায়, কিন্তু তারা কিছুটা শান্তিও বজায় রাখে, কারণ তারা একটা ডেমোক্রেটিক কান্ট্রি। আমেরিকা কখনো তাদের প্রতিবেশী দেশকে কালচার আর হিস্ট্রির বাহানা দিয়ে আক্রমণ করে নিজেদের সীমানা বড় করে। আমেরিকায় রিসেন্টলি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ক্লিন এনার্জির জন্য বড় বড় ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা বা সাবসিডি দেওয়া চালু করেছে, যা আমেরিকার মতো একটা দেশের জন্য খুবই খারাপ একটা বিষয়। কারণ যদি ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি এত লেট করে ক্লিন এনার্জিতে শিফট করে, তার এফেক্ট কিন্তু সরাসরি ছোট দেশগুলোর ওপরেই সেই পড়বে। আর এর সাথে আমেরিকার ওপর চাপ থাকে যে তারা নিজেরা কার্বন এমিশন করে ছোট দেশগুলোকে বলছে কার্বনলেস হয়ে যায়। এছাড়া আমেরিকা 2022-এ WTO এর একজন মেম্বারের অ্যাপয়েন্টমেন্ট ব্লক করে দিই, তো তার জন্য WTO কিছুটা ক্ষুব্ধ আছে আমেরিকার ওপর। এবার এর জন্য ইন্টারন্যাশনাল ব্যবসার দিক থেকে কোনো এফেক্ট কি আমেরিকার উপরে পড়বে সেটাও আমাদের দেখতে হবে। আর যদি আমেরিকার উপরে এফেক্ট পড়ে তাহলে সেই এফেক্ট কিন্তু গোটা ওয়ার্ল্ডের উপরে পড়বে। ইন্টারন্যাশনাল ল নিয়ে সবাই বড় বড় কথা বলে, কিন্তু ইন্টারন্যাশনাল লকে বাঁচানোর বা তাকে লঙ্ঘন না করার জন্য প্রচেষ্টা করতে দেখা যায় না কাউকেই।
বরং যারা এসব ইন্টারন্যাশনাল ল নিয়ে বড় বড় কথা বলে, আমেরিকা আর ইউরোপ, তারাই এর আগে অনেকবার এই ল ভেঙেছে, আর তাদের জন্যই অন্য দেশগুলো এগুলো করার সাহস পেয়ে থাকে। এর থেকে একটাই জিনিস বোঝা যায় যে সারা জগতের চিন্তা নিয়ে কেউই ভাবে না, কোনো দেশই ভাবে না, সবাই শুধু নিজেদেরটাই ভাবে। কিন্তু ইন্টারন্যাশনাল লকেও বজায় রাখা খুবই দরকারি, নাহলে পৃথিবী জুড়ে শান্তি বিরাজ করবে না। তার জন্য ডেমোক্রেটিক দেশগুলোকে ক্ষমতায় উঠে আসতে হবে, জিওপলিটিক্যাল ক্ষমতায়। আর আমেরিকা বা ইন্ডিয়ার মতো দেশগুলো যদি পৃথিবীর জিওপলিটিক্যাল ক্ষমতায় উঠে আসে, তাদেরকে স্ট্রং থাকতে হবে নিজেদের জায়গায়, তবেই ইন্টারন্যাশনাল ল বজায় থাকবে আর পৃথিবী জুড়ে শান্তি বজায় থাকবে। কিন্তু যেভাবে চীন বা রাশিয়া উঠে আসছে, সেক্ষেত্রে কিন্তু বিপদ বাড়বে, কারণ তারা কোনো রকমের ইন্টারন্যাশনাল লকেই মানে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।